বাংলা সাহিত্যের কিছু অভাবনীয় গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পকুঠির দেশ। আজকে আমরা আপনাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি তা শিবাদিত্য ঘোষের লেখা সেবেরাসের কবলে। শুরু হচ্ছে আজকের গল্প সেবেরাসের কবলে। অভিক একটা নতুন চাকরিতে ঢুকেছে। বরাবরই খুব মেধাবী ছাত্র সে। ইতিহাস নিয়ে মাস্টার্স করার পর একটি বিশাল নামজাদা কোম্পানিতে যোগদান করে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি প্রজেক্টের জন্য। সেই সংস্থার কাজ হলো ভারতবর্ষের প্রত্যন্ত সব কোণে গিয়ে সেখানের কিছু ভাঙা মন্দির বা স্থাপত্যের খুঁটিনাটি সব ইতিহাস খুঁজে নিয়ে তার উপর রিসার্চ করা। অভিক কিছুদিন কলকাতার অফিসে কাজ করার পর তাকে একদিন তার সিনিয়র সিদ্ধার্থ ডেকে বলল, অভিক, পরশুদিন আমাদের বেরাতে হবে রাজস্থানের পিন্ডুয়া গ্রামে। ওখানেই আমাদের রিসার্চ ক্যাম্প বসাতে হবে, তুমি রেডি হয়ে নিও। অভিক আচ্ছা সিদ্ধার্থ দা বলে খুশি মনে বেরিয়ে আসে। অভিক ইতিহাস বড্ড ভালোবাসে, তাই এসব পুরনো জায়গার ইতিহাস, মন্দির, স্থাপত্য এগুলো তাকে বড্ড টানে। তাই তার কাকাবাবু যখন এই চাকরির প্রস্তাবটা দিল তখন সে আর না বলেনি। রাজস্থানে যাওয়ার দিনটা এসে গেল। হাওড়া থেকে রাত 11:05 ট্রেনে উঠল অভিক। ওর সাথে যাচ্ছে অফিসের সিনিয়র পার্থবাবু, অমিতবাবু, চঞ্চলবাবু আর সিদ্ধার্থদা। এদের মধ্যে সিদ্ধার্থ অভিকের সিনিয়র হলেও ওদের মধ্যে এজ গ্যাপ বেশি না থাকায় ওদের দুজনের বন্ধুত্বটাও একটু বেশি। সিদ্ধার্থ আর অভিকের সিট একই জায়গায় পড়েছে। সিদ্ধার্থ অভিককে বলল, বুঝলে অভিক, প্রত্যেকটা জায়গায় গিয়ে সেখানের ইতিহাস খুঁজে বের করা এটাই আমাদের কাজ করার ইচ্ছেকে বাঁচিয়ে রাখে। অভিক সব শুনে মনে মনে ভাবল, সিদ্ধার্থ তা কাজের সময় যতই স্ট্রিক্ট থাকুক মানুষ হিসাবে বড্ড ভালো। 1.5 দিন পরে ট্রেন থেকে নামলো ওরা সবাই। এবার গাড়ি করে রওনা দিল ওদের গন্তব্য পিন্ডুয়া গ্রামের উদ্দেশ্যে। পিন্ডুয়া গ্রাম ভারী সুন্দর গ্রামটা। ছোট ছোট সব মাটির বাড়ি, গাছপালাও রয়েছে বিস্তর। পাখিদের ডাক, মনোরম হাওয়া সবটা দেখেই অভিকের মন জুড়িয়ে গেল। অভিকদের ওয়ার্কিং ক্যাম্পটা ওরা সাজিয়েছিল ওই পিন্ডুয়া গ্রামের একটা ভাঙা স্থাপত্য সংলগ্ন এলাকায়। তারা যখন নিজেদের কাজে ব্যস্ত তখন অভিক দেখল গ্রামের কিছু লোক উৎসুক হয়ে তাদের দিকে দেখছে। হঠাৎ তাদের মধ্যে একজন নেতা গোছের লোক এগিয়ে এসে চঞ্চলবাবুকে জিজ্ঞেস করলেন, কর্তা, আপনারা এখানে কাজের জন্য কদিন থাকবেন? চঞ্চলবাবু বলল, এই ধরুন 10 দিন। চঞ্চলবাবুর কথা শুনে লোকটার মুখে চিন্তার ছাপ দেখে চঞ্চলবাবু জিজ্ঞেস করলেন, আপনি কি কিছু বলতে চান আমাদের? এসব কথার মাঝে অভিকরা সবাই ওখানে জড়ো হয়েছে। লোকটি বলল, কর্তা, আমার নাম মনসুর, আমি এই গায়ের মোড়ল। আপনারা এখানে এসেছেন, আমরা তাতে খুব খুশি কর্তা। কিন্তু কি মনসুর ভাই? বলে ওঠে সিদ্ধার্থ। কর্তা, আপনারা শহুরে মানুষ, আপনাদের এইসব বললে আপনারা বিশ্বাস করবেন না। এই গ্রামে অভিশাপ লেগেছে কর্তা, এখানে আপনাদের রাতে থাকা ঠিক হবে না কর্তা। সিদ্ধার্থ বলল, অভিশাপ? কি অভিশাপের কথা বলছো তুমি মনসুর? মনসুর বলে, আপনার সামনে যে মন্দির দেখতে পাচ্ছেন কর্তা, ও ভাঙা মন্দির সেবেরাসের মন্দির আছে। সেবেরাস নামটা কোথাও যেন শুনেছে অভিক। মনসুর বলতে থাকে,
দেবতা সেবেরাস আজ থেকে 1 বছর আগে এই গায়ের ওপর রুষ্ট হয়েছে কর্তা। প্রতি সপ্তাহে শনিবার রাতে একজন করে সে তুলে নিয়ে যায় কর্তা। এই গ্রামের থেকে বউ বাচ্চা বুড়ো সব নির্বিশেষে। তুলে নিয়ে যায় মানে? বলে ওঠে সিদ্ধার্থ। ও কর্তা, সেবেরাস রাতে আসে, এসে তার শিকার নিয়ে যায়। এই গায়ে আপনারা রাতে থাকলে আপনাদের বিপদ হতে পারে কর্তা। হঠাৎ অভিকের মনে পড়ে যায় সেবেরাসকে নিয়ে সে একবার একটি আর্টিকেলে পড়েছিল। সেবেরাস পুরাণের একটি দৈত্য, যার 3 মাথা নেকড়ের, আর অতিকায় শরীর দেখলেই মনে হবে নরক থেকে আসা কোনো অতিকায় জন্তু সে। কিন্তু এই যুগে দাঁড়িয়ে সেবেরাসের অস্তিত্ব থাকা কি আদৌ সম্ভব? ভাবতে থাকে অভিক। সিদ্ধার্থ মনসুরকে বোঝায়, আমাদের কিছু হবে না মনসুর, তুমি নিশ্চিন্তে থাকো। দেখেন কর্তা, যা ভালো বোঝেন করেন, কিন্তু রাত হলে কিন্তু কর্তা গায়ের কারোর সাহায্য পাবেন না, বলে মনসুর। সিদ্ধার্থ বলে, সে ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা গ্রামের লোকেরা সকালে না হয় এসো, রোজ একসাথে না হয় আড্ডা দেওয়া যাবে। জি কর্তা, আমি রোজ আসবো, আজ আমি চলি, বলে চলে যায় মনসুর। গ্রামের বাকি লোকেরাও যে যার বাড়ির দিকে রওনা দেয়। অভিক সিদ্ধার্থকে ডেকে বলল, কি মনে হচ্ছে সিদ্ধার্থদা, কথাগুলো কি কোনোভাবে সত্যি হতে পারে? সিদ্ধার্থ বলে, দেখো অভিক, গ্রামীণ মানুষদের অনেক রকম কুসংস্কার থাকে, এ নিয়ে বেশি ভাবতে গেলে কাজ করা মুশকিল। অভিক বলল, তাহলে সেই একজন করে নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা? ও আর কিছুই না, 2-1 জন নিখোঁজ হয়েছে হয়তো অন্য কারণে, দেখো সেটার সাথে এই সেবেরাসের জুড়ে দিয়েছে গ্রামবাসীরা, বলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে সিদ্ধার্থ। সিদ্ধার্থর কথা শুনেও আশ্বস্ত হতে পারে না অভিক। তার কেন জানি না মনে হয় এরকম ঘটনা সত্যি হলেও হতে পারে। হঠাৎ অভিকের একটা কথা মনে পড়ল, আরে আজই তো শনিবার, তাহলে কি আজই রাতে কিছু ঘটবে? তারপর সারাদিন নিজেদের কাজ সেরে বিকেলে তাঁবুর বাইরে আগুন জ্বালিয়ে বসে রইল অভিকরা। অভিকের চিন্তিত মুখ দেখে পার্থবাবু জিজ্ঞেস করলেন, কি হে ভাইয়া, কি এত ভাবছো সকাল থেকে? অভিক বলে, না আসলে ওই সেবেরাসের ব্যাপারটা ভাবাচ্ছে আমায়। সিদ্ধার্থ বলল, আহা অভিক, তোমায় না বললাম ওসব নিয়ে না ভাবতে। গ্রামের মানুষ, এদের অন্ধবিশ্বাসের সীমা থাকে না, তাই ওরা এসব ভাবে। এইসব গল্পের মাঝে নিতাই, বাবু চা, বলে চা রেখে চলে যায়। নিতাই ওদের সাথেই এসেছে, কোম্পানির থেকে নিতাইকে পাঠিয়েছে যাতে রান্নাবান্নার কোনো ঝামেলা না হয় সিদ্ধার্থদের। চায়ের কাপ হাতে নিয়ে চঞ্চলবাবু বলেন, আমার তো এই মনসুর লোকটাকে সুবিধার লাগলো না মশাই, আমাদের এখান থেকে তাড়াতে চায় বলেই এসব গল্প ফাঁদলো নাকি বুঝতে পারলাম না। সিদ্ধার্থ বলল, সে গল্প বলুক চাই না বলুক, এসব নিয়ে বেশি ভাবলে আমাদেরই কাজের ক্ষতি চঞ্চলবাবু। আমার মনে হয় না এটা নিয়ে আমাদের বেশি ভাবা উচিত। অভিক বলল, আজকেই কিন্তু শনিবার সিদ্ধার্থদা, আমার মতে আজকে আমাদের একটু সাবধানে থাকা উচিত। সিদ্ধার্থ বলে, সে ঠিক আছে, তা না হয় হবে খন, রাত অনেক হলো, যে যার মতো খেয়ে দে ঘুমিয়ে পড়ো। রাতে সবাই যে যার তাঁবুতে খেয়ে এসে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল অভিকের। তাঁবু থেকে বাইরে এসে অভিক দেখল ওদের ক্যাম্পসাইডের চারপাশটা চাঁদের আলোয় বেশ উজ্জ্বল হয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে
মনটা ভালো হয়ে ওঠে অভিকের। তারায় ভরা আকাশ, হালকা হলদে চাঁদে ভারী মনোরম দেখাচ্ছে চারপাশটা। হঠাৎ একটা ঘড়ঘড়ানি শব্দে চমকে ওঠে অভিক, যেন কোনো হিংস্র জন্তু ঘর ঘর করে ডাকছে তার কাঁধের পাশে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে অভিক যা দেখল তা দেখে তার সমস্ত দেহ অসাড় হয়ে এলো। সে দেখল তার থেকে 20 গজ দূরে দাঁড়িয়ে আছে এক অতিকায় চারপেয়ে প্রাণী। তার কালো লোমশ শরীর, কিন্তু এ কি? এ জন্তুর 3টে মাথা, তাও আবার ঠিক নেকড়ের মতো। অভিক মনে মনেই বলে উঠল, এটা সেবেরাস। আগুন চোখে সে তাকিয়ে আছে অভিকের দিকে। 3টে মুখ থেকেই তার লালা ঝরছে। অভিকের মুখ থেকে আওয়াজ বের করারও শক্তিটুকু যেন কেউ নিংড়ে নিয়েছে। অভিক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অভিক চোখ খুলে দেখে সে একটি খাটিয়ায় শুয়ে আছে। সে বুঝতে পারে সকাল হয়েছে। সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সিদ্ধার্থ তাকে জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমার অভিক? এভাবে বাইরে অজ্ঞান হয়ে পড়ে কেন ছিলে? অভিক ভাঙা ভাঙা গলায় বলল, সেবেরাসের সম্মুখীন হয়েছি আমি। মাঝরাতে বাইরে বেরিয়ে একটু দাঁড়াতেই সেবেরাসকে দেখতে পাই আমি। এসব তুমি কি বলছো অভিক? চেঁচিয়ে ওঠে সিদ্ধার্থ। হ্যাঁ হ্যাঁ সিদ্ধার্থদা, আমি নিজে চোখে দেখেছি সেই নরকীয় দানবকে। তুমি হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছো অভিক। সিদ্ধার্থর কথাটা শেষ হওয়ার আগে চঞ্চলবাবু দৌড়ে এসে জানালো, নিতাইকে পাওয়া যাচ্ছে না। তাঁবুতে তার সমস্ত জিনিসপত্র রয়েছে ঠিকই, কিন্তু কোথায় যেন উবে গেছে মানুষটা। তাহলে কি সেবেরাসই নিয়ে গেছে তাকে? সিদ্ধার্থ সব শুনে বলল, হয়তো কোথাও সকালে গেছে, আবার ফিরে আসবে। এবার আপনারা দয়া করে সব কিছুকেই সেবেরাসের সাথে জোড়াটা বন্ধ করুন তো। আর ও যদি ফিরে নাও আসে, তাহলে হয়তো আপনাদের এই সেবেরাসের কাহিনী শুনে হয়তো কোথাও পালিয়েছে। আর পারা যাচ্ছে না এসব নিয়ে। এসবের মাঝে মনসুর এগিয়ে এসে বলে, কথা ওই নিতাইকে সেবেরাসেই নিয়ে গেছে। এই বাবু প্রাণে বেঁচেছে, খুব ভাগ্যের ব্যাপার এটা। আপনাদের ভালোর জন্য বলছি কর্তা, এখানে রাতে আর থাকবেন না। সিদ্ধার্থ একটু রেগে গিয়েই বলে, শোনো মনসুর, আমি এসব মানি না। আর আজকে রাতে আমি একা তাঁবুর বাইরে বসে পাহারা দেব। দেখি কোন সেবেরাস না কি এসে ক্ষতি করে আমাদের। দেখেন কর্তা, যা ভালো বোঝেন করেন, বলে মনসুর চলে যায়। সেদিন রাতে সবাই খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লেও সিদ্ধার্থ তাঁবুর বাইরে বসেছিল। অভিক একটু পরে এসে ওর পাশের চেয়ারে এসে বসতেই সিদ্ধার্থ জিজ্ঞেস করলো, এ কি অভিক, তুমি ঘুমাবে না? অভিক বলল, না সিদ্ধার্থদা, আমিও ভাবছি আজকে তোমার সাথে রাতটা জাগবো। আচ্ছা সিদ্ধার্থদা, তুমি কি অলৌকিক কিছুতে বিশ্বাস করো না? সিদ্ধার্থ বলল, বিশ্বাস আমি করি অভিক, তবে নিজের চোখে দেখলে তবেই। আমার সাথেও যে কখনো অলৌকিক কিছু ঘটেনি তেমনটা নয়। আজ আমি হয়তো বেঁচে আছি একটা মানুষের অলৌকিক ক্ষমতার জোরেই। অভিক বলল, কে সেই ব্যক্তি সিদ্ধার্থদা? অভিকের কথাটা শেষ হতে না হতেই একটা গোঙানির শব্দ শুনতে পেল ওরা। সেদিকে লক্ষ্য করে তাকাতেই ঠিক 10 হাত দূরে ঝোপের পাশে পড়ে রয়েছে যেন একটা মানুষ। সেরকম কিছুই একটা দেখল সিদ্ধার্থ আর অভিক। সিদ্ধার্থ এগিয়ে যাবে ঠিক করে, তখনই একটা জিনিস দেখে থমকে গেল ওদের পা। ওই দেহটার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে এক অতিকায় জন্তু, যার 4টে পা।
কালো লোমশ শরীর, তিনটে মাথা নেকড়ের, আগুন জ্বলা চোখ, বড় বড় দাঁত, জিভ দিয়ে লালা গড়াচ্ছে তার। সিদ্ধার্থ বুঝতে পারে এটা আর অন্য কিছু নয়, এটাই সেই সেভেরাস। পরক্ষণেই সেই দেহটাকে মুখে করে নিয়ে জঙ্গলে মিলিয়ে গেল সেই জন্তু। কিছুক্ষণের মধ্যে ধাতস্থ হয়ে সিদ্ধার্থ বলল, এখন শুয়ে পড়ো অভিক, কালকে আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। সকালে মনসুর এসে সিদ্ধার্থদের জানালো কালকে রাতে নিখোঁজ হয়েছে এই গ্রামের বলাই ঠাকুর। সিদ্ধার্থ মনসুরকে কালকে রাতে সব ঘটনা খুলে বলতে থাকে। ঠিক তখনই একটা লোক এসে হাজির হয়। বয়স 40 হবে, চেহারা খুব সাধারণ, পোশাক ঢলঢলে ছিমছাম, মুখে এক গাল হাসি লেগে আছে তার। সে সিদ্ধার্থদের দিকে এগিয়ে এসে বলল, আপনারা কর্তা এখানে কাজ করতে পারবেন না। সিদ্ধার্থ বলল, কাজ করতে পারবো না মানে? আর তুমি কে? তোমার কথা আমরা শুনবই বা কেন? সে বলল, আমি সাধারণ পথিক কর্তা। অভিক বলল, পথিক? তা আপনার নাম কি? সে বলল, নাম? আমার নাম ধরুন না অনন্ত। নামে কি এসে যায়? কথাটা শুনেই সিদ্ধার্থ যেন কিছু একটা মনে পড়ে গেল। সে বলল, সে যাই হোক কর্তা, আমি জানি আপনারা এখানে কাজ করতে পারবেন না। এ জায়গা মানুষের বসবাসের জন্য নয়। তাহলে এটা কাদের বসবাসের জন্য অনন্ত? জিজ্ঞেস করে অভিক। তা আমি জানি না, বলে ওঠে লোকটি। আমি এখন এই জায়গাটা একটু মেপে দেখি, তারপর সব বাকি না হয় বলবো। অনন্ত একটু দূরে সরে গিয়ে মাটিতে একটা লাঠি দিয়ে কি সব আঁকিবুকি কাটতে থাকে। তার দিকে এগিয়ে গিয়ে শান্ত স্বরে সিদ্ধার্থ জিজ্ঞেস করে, তুমি মিথ্যে কেন বললে? অনন্ত বলল, মিথ্যে কখন বললাম? সিদ্ধার্থ বলল, এই যে তুমি বললে তোমার নাম অনন্ত, কিন্তু সেটা তো সত্যি নয়, তাই না অনিশ্বর? অনন্ত হেসে বলল, আহা, নামে কি এসে যায়? তাহলে আপনি আমায় চিনতে পেরেছেন, তাই তো? সিদ্ধার্থ বলল, এসব কি হচ্ছে অনিশ্বর? অনিশ্বর বলল, দেবতা রুষ্ট হয়েছে কর্তা, আমি দেবতার রাগ ভাঙিয়ে যাচ্ছি। দেবতা সবসময় যে একই জায়গায় থাকবেন তেমনটা তো নয়, দেবতারও তো রাগ হয়। কিন্তু আমি কথা বলে নিয়েছি, আর মনে হয় না এরকম কখনো হবে। সিদ্ধার্থ বলল, তুমি আমায় সবসময় বাঁচিয়ে এসেছো অনিশ্বর, সেই ছোটবেলায় কাঠের পুতুলের হাত থেকে, আর এবার সেভেরাস। অনিশ্বর বলল, আমি কিছু পারি না কর্তা, ওই উপরে একজন আছেন, তাকে সব জানাই, তিনি আমার সব সমস্যা মিটিয়ে দেন। এতে জাদুর কিছু নেই কর্তা। এসবের মাঝে তাদের কাছে এসে দাঁড়িয়েছে অভিক। অভিক ক্ষীণ স্বরে অনিশ্বরকে প্রশ্ন করল, আচ্ছা, তুমি কি আগে কখনো জয়তলা গ্রামে মুখুজ্জিদের জমিদার বাড়ি গেছো? অনিশ্বর মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। অভিক তৎক্ষণাৎ তাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি আসলেই অনিশ্বর? তুমি তো আগে বলেছিলে তোমার নাম অমর জীবন, তাই না? তাও আজ থেকে 80 বছর আগের কথা সেটা, কি তাই তো? অনিশ্বর মুচকি হেসে বলল, ও
আপনি তাহলে আমার ব্যাপারে সবই শুনেছেন, শুনবেনই তো। তারানাথ জ্যোতিষার্ণব, কিংবা বাকিরা কি যেন বলে, হ্যাঁ তারানাথ তান্ত্রিক, সে তো তার নাতিকে এতটুকু গল্প শোনাবে তা আশা করা যায় বাপু। সব শুনে থ মেরে যায় সিদ্ধার্থ। এসব কি শুনছে ও? কে এই তারানাথ তান্ত্রিক? অনিশ্বর আবার অমর জীবন কবে হলো? কেনই বা এসব শুনছে সে? অনিশ্বর মুচকি হেসে বলল, এসব কথা ছাড়ুন কর্তা, আমি এখানে সমস্ত বিপদ কাটিয়ে দিয়ে গেলাম, কিন্তু ভুলেও এখানে আর কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু সবার ক্ষতি হবে কর্তা। আজ আমি চলি। তাকে আরেকটুক্ষণ থেকে যাওয়ার জন্য বলতে যাচ্ছিল সিদ্ধার্থ। অভিক সিদ্ধার্থকে বলল, ওকে বাধা দিও না সিদ্ধার্থদা, ও দাঁড়াবে না। অনিশ্বরী বা কে আর অমর জীবনী বা কে, সেই ধাঁধা হয়তো ধাঁধাই থেকে যাবে, বুঝলে সিদ্ধার্থদা। কিন্তু প্রতিবারের ন্যায় অনিশ্বর হোক বা অমর জীবন হোক, সে আসুক অন্য নামেই, কিন্তু সে যখন আসবে বিপদকে সে তার সাথে ঠিক নিয়ে যাবে, বাঁচিয়ে রেখে যাবে সে তার প্রিয় মানুষগুলোকে। আপনারা শুনছিলেন আজকের গল্প সেবেরাসের কবলে। গল্প পাঠে শিবা।